ভয়ালো বন্যায় অনেকটা বিচ্ছিন্ন ফেনী। আটকে পড়া লাখো বাসিন্দা উদ্ধারের অপেক্ষায়, নেই বিদ্যুৎ, বিঘ্নিত মোবাইল ইন্টারনেট সেবা। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতেও বানভাসীদের চরম দুর্ভোগ। 50টি উদ্ধারকারী জলযান ও শুকনো খাবার নিয়ে ছুটছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যার অভিযোগ অস্বীকার ভারতের। তারা যেমন আচরণ করবে তেমনই ফেরত পাবে, হুঁশিয়ারি হাসনাতের। ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চল। 8 জেলায় দুর্গত লাখ লাখ মানুষ। বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে 6টি নদ নদী। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবাও বিঘ্নিত। আমরা বন্যার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী এবং নোয়াখালী জেলা, সেখানকার খবর আগে জানবার চেষ্টা করছি। আল আমিন শিকদার ও রিয়াজ রায়হান আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা সেই খবর আপনাদেরকে জানাবো। এই দুজন সহকর্মীরাও অপেক্ষা করছে। এর পাশাপাশি কুমিল্লায়ও আমার এক সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানি কুমিল্লায়ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোকনের কাছে আগে যাচ্ছি। আপনি যেসব এলাকায় আজ ঘুরেছেন সেসব এলাকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এখান থেকে দেখেই মনে হচ্ছে ভয়াবহ। একটি বাড়ির একেবারে টিনের চালা ছুঁই ছুঁই বন্যার পানি। বৃষ্টি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে পানি কিন্তু এই যে টিনের চালা কিন্তু একেবারে ছুঁই ছুঁই অবস্থা। অর্থাৎ আর একটু সামনে গেলেই কিন্তু আসলে মানুষ এখানে ডুবে যায়। অর্থাৎ পানির এতটাই ভয়াবহতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিও বাড়ছে। অর্থাৎ পানি কিন্তু কমতির দিকে এখনো নেই। অর্থাৎ যে ভারতের উজান থেকে যে পানি আসা এবং বাংলাদেশি গত 3 দিনের যে বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু আসলে যে কুমিল্লার 6টি উপজেলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং মানুষ কিন্তু আসলে চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে আসলে এমন আচমকা এই ধরনের পানির কবলে তারা পড়বেন, সেটি কিন্তু আসলে তাদের পূর্বে কখনোই ধারণা ছিল না। তারা যেটি বলছেন, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু হঠাৎই পানি বাড়তে শুরু করে। এর মধ্যেই কিন্তু দ্রুত গতিতে পানি তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। ফলে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আসবাবপত্র অনেক ক্ষেত্রে কিন্তু তারা বের করতে পারেননি। ফলে তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এছাড়া বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন, এদের আসলে বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দল তাদেরকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তবে তা কিন্তু পর্যাপ্ত নয়। তবে সরকারি পক্ষ থেকে কিন্তু আসলে উল্লেখযোগ্য আমরা তেমন কিছুই দেখতে পাইনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দিতে। তবে তারা বলছেন যে তারা কিন্তু আসলে বিশেষ করে গুমতির পার যেটি হুমকির মুখে রয়েছে সেটি নিয়ে ব্যস্ত। এখানে কিন্তু সেনাবাহিনী সহ কিন্তু আসলে ছাত্র জনতা এইসব রক্ষায় কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সব মিলে আসলে কুমিল্লার পরিস্থিতি যতই সময় যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির যে গতি সেটি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। অর্থাৎ কখন নাগাদ কমবে এইটুকু আসলে এখন পর্যন্ত কিন্তু বলা মুশকিল। ইতিমধ্যে কিন্তু 6 জেলার মধ্যে আপনি জানেন যে 14 গ্রাম এবং বুড়িচং, বিশেষ করে নাঙ্গলকোট, এইসব এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মুরাদনগর, তিতাস উপজেলায় ইতিমধ্যে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। অর্থাৎ এই যে গুমতির পানি এবং কাকরি নদীর পানি ভারত থেকে আসা, এইসব পানি কিন্তু আসলে এইসব এলাকাগুলি প্লাবিত হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু একটি চরম দুঃসময় পার করছেন। এখন অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে ঠাঁই না পেয়ে কিন্তু অনেকে রাস্তায় ঠাঁই নিয়েছেন। অর্থাৎ বৃষ্টিও থামছে না। সব মিলিয়ে চরম একটি দুর্ভোগের মধ্যে রয়েছে আসলে কুমিল্লার যে বিভিন্ন অঞ্চলের মানুষগুলি বন্যা কবলিত। বৃষ্টি,
নিজেও সাবধানে থাকবেন। আমরা দেখছিলাম সেখানকার যে চরম দুর্ভোগের অবস্থা আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন। খোকন, ধন্যবাদ জানাচ্ছি। সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। আমাদের আরও সহকর্মীরাও অপেক্ষা করছেন। আমরা একটু খাগড়াছড়িতে আগে যাব, সেখানে সহকর্মী শাহরিয়ার ইউনুস আছেন। শাহরিয়ার, যেহেতু খাগড়াছড়ি পাহাড়ি এলাকা এবং বন্যা পরিস্থিতিতে একেবারে ভয়ঙ্কর দশা, আপনি যে সকল মানুষ সেখানে আটকে পড়েছে, দুর্গম এলাকা আছে, তাদেরকে আসলে উদ্ধারে সহায়তা মানুষজনের কেমন দেখছেন, তৎপরতা কেমন দেখছেন জানাবেন। নিয়ে বলতে চাই আপনাকে, এই যে আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এটি মুসলিমপাড়া এলাকা। সেই এলাকাটির একেবারেই দেখেন নিচের অংশটুকু বাসা বাড়ির চালের উপর দিয়ে অনেকটা পানি যাচ্ছে। এসব এলাকায় যে সকল মানুষ আটকে ছিল তাদেরকে সকাল থেকে এ পর্যন্ত সবশেষ তথ্য যদি বলি তাহলে সেনাবাহিনী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসছেন। একই অবস্থা খাগড়াছড়ির অপরাপর যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ শান্তিনগর, বাঙ্গালকাটি, শব্দমিয়াপাড়া, আরামবাগ, মেহেদিবাগ সহ অপরাপর যে বেশ কয়েকটি এলাকা রয়েছে, সবকটি এলাকারই কিন্তু একই অবস্থা, বেশ ভয়াবহ অবস্থা। আমরা পানির প্রবাহের বিষয়টা আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যদি বলি তাহলে গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, উত্তর দক্ষিণ সহ মিলিয়ে যে বটতলী বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেগুলো চেঙ্গি নদীর পানির স্রোতের প্রবাহের কারণে ঘরের চালের উপর দিয়ে পানি যাওয়ার ফলে ওখানকার যে সকল মানুষ তাদের বাসা বাড়ির টিনের চালের উপরে অবস্থান নিয়েছিল তাদেরকেও একইভাবে উদ্ধার করেছে। একই অবস্থা আমরা যদি বলি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চিত্র কিন্তু অনেকটা একই। কবাখালী, মেরুং পুরোটাই একেবারে তলিয়ে গেছে। দীঘিনালা থেকে সাজেক, রাঙামাটি, লংগদু, বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে এবং সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি সহ কয়েকটি উপজেলায় সেনাবাহিনীর 12টি টিম মাঠে নেমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া প্রশাসনের সাথে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছে। এই হচ্ছে আটকে পড়া মানুষদের অবস্থা। আর যদি প্লাবন অবস্থার কথা বলতে যাই তাহলে এটি সবচেয়ে বড় দুর্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি। গত 49 দিনে খাগড়াছড়িতে এই নিয়ে টানা 4 বার প্লাবিত হয়েছে। তবে এটি সবচেয়ে ভয়াবহ প্লাবন পরিস্থিতি, আমরা সেটি দেখতে পাচ্ছি। এমন অবস্থা যে মানুষ, নিম্নাঞ্চল তো ডুবেছেই, একেবারে নিম্নাঞ্চল ছেড়ে একেবারে লোকালয় শহরে উঠে গেছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। এমন অবস্থা দাঁড়িয়েছে, মানুষ যে কোথায় আশ্রয় নেবে, কোথায় ঠাঁই নিবে, সেই পরিস্থিতিটুকু অনেকটা নেই। কেউ কেউ আমরা দেখেছি যে বাসা বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি। এখানে একটু আগে আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে আমাদেরকে জানিয়েছেন তার বাসার সকল জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে, কিছুই বের করতে পারেনি। অনেকটা কান্নারত অবস্থায় সে হেঁটে বের হয়ে যাওয়ার সময় আমাদেরকে কতটুকু জানিয়েছে। এমন অবস্থা যদি বলতে চাই করুণ কাহিনী, তাহলে মোটামুটি বেশ চরম দুর্ভোগের পাশাপাশি মানুষের বাসস্থান, থাকার যে জিনিসপত্র, সেটি ছাড়াও অনেক মানুষ কোন রকম বের হতে পেরেছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি। সেটি সারাদিনই আমরা দেখছিলাম, যেটি আসলেই ভয়াবহ। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। নিরাপদে থাকবেন। আমরা আরেকজন সহকর্মীর কাছে যাব। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন নোয়াখালীতে। রিয়াজ, আপনি আমাদেরকে সকাল থেকে দেখাচ্ছিলেন নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই জোনে তো খুব বেশি খারাপ অবস্থা এবং এখান থেকে দেখেই মনে হচ্ছে পানির পরিমাণ বাড়ছে, অর্থাৎ বানভাসীদের দুর্ভোগ বাড়ছে। আসলে তাদের উদ্ধারের যে প্রক্রিয়া সেটি কেমন দেখছেন একটু জানাবেন। এখন কিছুটা কমেছে যদিও, তবে কমার কোনো লক্ষণ নেই। আমি যেখানে রয়েছি এটি এই কারণে এসেছি যে সকাল থেকে আমরা ছিলাম নিম্নাঞ্চলে এবং এইটি অপেক্ষাকৃত কোম্পানিগঞ্জ এলাকায় এবং অপেক্ষাকৃত সেটি উঁচু অঞ্চল। উঁচু অঞ্চলের অবস্থা হচ্ছে এই, অর্থাৎ এখানেও যে একতলা বাড়িগুলো রয়েছে বা টিনের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে হাঁটু পানি। তার মানে আপনি নিশ্চয়ই আজ করতে পারছেন যে যদি উঁচু এলাকাতে এই হাঁটু পানি হয় এবং ঘরের ভিতরে পানি প্রবেশ করে, তাহলে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, অর্থাৎ যারা ধানি জমিতে যারা ঘরবাড়ি করেছে বা মূল সড়কের পাশে যাদের ঘরবাড়ি নেই, তাদের যে কি অবস্থা সেটি বুঝতে পারছেন। গবাদি পশু যেগুলো রয়েছে বা গৃহপালিত পশু যেগুলো রয়েছে, সেই পশু পাখিগুলোর ঘরগুলো একেবারে ভেসে গেছে, রান্নাঘর ভেসে গেছে এবং যে ঘরের যে বাসস্থান, আমরা একটু বাসস্থানের দিকে যদি দেখাই যে এই যে একটি ঘরটি রয়েছে, এই ঘরের ভিতরে একেবারে পানি। নাহিদ, আমরা একটু এই ঘরটা একটু দেখাই এইখানে রয়েছে এবং আমরা সকাল থেকে যতগুলো এলাকা ঘুরেছি, বিশেষ করে সদরের বেশ কিছু এলাকা ঘুরেছি। আমরা ঘুরতে ঘুরতে একেবারে সেনবাগ, বেগমগঞ্জ হয়ে কোম্পানিগঞ্জ এলাকায় এসেছি। এটি কিছুটা উঁচু এলাকা। তো এখানে দেখেন এই যে ঘরের ভিতরে যে
রয়েছে তারা কোনো রকমে মাথার উপরে একটু উঁচু করে বা নিচে ইট দিয়ে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোকে একটু উঁচু করে বাঁচানোর চেষ্টা করেছে। পাশাপাশি থাকার যে ঘর যে চৌকিগুলো রয়েছে সেগুলো তো ভিতরে নিচে ইট দিয়ে কোনো রকমে রাখার ব্যবস্থা করেছে। তো এই হচ্ছে অবস্থা। আর উদ্ধার তৎপরতা যদি বলি একেবারেই নেই, কোন সংস্থা আমরা এখন পর্যন্ত দেখিনি। যদিও বেগমগঞ্জে রেড ক্রিসেন্টের একটি দলকে আমরা দেখেছি কিছু কিছু মানুষকে দুর্গত এলাকার মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছিল, কিন্তু অন্য কোন এলাকায় আমরা দেখিনি। এবং তাদের একটি অভিযোগ যে এখন পর্যন্ত কোনো সংস্থা থেকে তাদের উদ্ধার করার জন্য, দুর্গত মানুষ যারা রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য পাশাপাশি তাদের যে ত্রাণ সহযোগিতার দরকার, আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন ঘর বাড়িতে যেগুলো আটকা পড়েছে যারা, তাদের যে আসলে ত্রাণের যে ব্যবস্থা, সেই ত্রাণের ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি। যেহেতু রান্নার ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে, সুতরাং তাদেরকে খাবার যোগান দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আশ্রয়কেন্দ্রতে মানুষের ভিড় বাড়ছে, প্রতিটি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে যেসব স্কুলগুলোতে আশ্রয়কেন্দ্র শিশু যারা রয়েছে তাদেরকে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, বিশেষ করে পাশাপাশি বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে যেতেও সমস্যা হচ্ছে। তাই রাখালের অন্তত মানুষ বলছেন যে বিভিন্ন এলাকার মতো যদি এখানে উদ্ধার তৎপরতা শুরু হয় তাহলে হয়তো তাদের যে দুর্ভোগ কিছুটা লাঘব হবে। বৃষ্টি, আমরা দেখছিলাম আসলে সীমাহীন দুর্ভোগেই আছেন মানুষ। আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন রিয়াজ, ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি সহকর্মী আল আমিন শিকদার আমাদের জন্য অপেক্ষা করছেন, ফেনীতে আছেন তিনি। আল আমিন, ফেনীতে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এবং সেখানে মোবাইল, ইন্টারনেট সেবা সবই বিঘ্নিত। কি অবস্থা দেখছেন? নোয়াখালীতে যেমনটি দেখছিলাম উদ্ধার তৎপরতা নেই বললেই চলে, ফেনীতে কি অবস্থা আপনি দেখছেন? বৃষ্টি, ফেনীতে উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে সকাল থেকেই যেই এই উপজেলাগুলো সোনাগাজী, ফুলগাজী, এই সব জায়গাগুলোতে আমরা দেখছি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে উদ্ধারকারী দল রয়েছে তারা একাধিক বোট নিয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ নৌবাহিনী তাদের 12টি বোট নিয়ে প্রথম ভোরবেলায় অর্থাৎ সকাল 8টা থেকেই তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। এখন আরও কয়েকটি দল, তাদের উদ্ধারকারী দল এই উদ্ধার কাজে সংযুক্ত হয়েছে। ঢাকা থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে এবং এখন আরো 6টি বোট সেই উদ্ধার কাজে যোগ দিবেন। এবং সাধারণ অনেকেই কিন্তু এই নৌবাহিনী যে জায়গাটিতে ঘাঁটি গেড়েছেন সেই অস্থায়ী ঘাঁটিতে ছুটে আসছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন, কোন কোন জায়গায় কারা কারা আটকে আছেন সেই বিষয়গুলো তারা জানাচ্ছেন এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য নৌবাহিনী সেই স্থানগুলো নোট করে নিচ্ছেন এবং স্বজনদের সাথে করে নিয়ে যাবেন, এটাই আমরা জানতে পেরেছি। আমাদের সাথে একজন নৌবাহিনী কর্মকর্তা রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাই আপনাদের আজকের যে কার্যক্রম উদ্ধার কাজে আসলে আপনারা কটি বোট ব্যবহার করছেন এবং কতজনকে এর মধ্যে উদ্ধার করতে পেরেছেন? আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী গতকাল থেকেই ডিপ্লয়েড এবং আমরা গতকালকে আসার পরপরই আমাদের ম্যাক্সিমাম যতটুকু পসিবল দিনে আলোতেই আসার সাথে সাথে আমরা ডিপ্লয় করে দিয়েছি। সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে বর্ডার এলাকায়, বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, সাবসিকুয়েন্টলি ছাগলনাইয়া। এবং আজকে আমি কিছুক্ষণ আগে এসেছি, ডিসি মহোদয় আমাকে সকালে জানিয়েছেন যে ফেনী সদর উপজেলার আপনার লস্করহাট, কালীদহ এই এলাকা এবং ঢাকা চিটাগং হাইওয়ে ডুবে গিয়েছে। আমি নিজে একটু আগে এসেছি। এখন যে অবস্থা তাতে আপনার এই পূর্বাঞ্চল পুরাটাই ফ্লাডেড এবং যতটুকু শুনতে পেয়েছি তাতে একতলা ডুবে গিয়ে দোতলায় হয়ে উঠে গিয়েছে। তো আজকেও আমাদের অলরেডি 6টা বোট, বাংলাদেশ কোস্ট গার্ডের 2টা বোট এবং এখন আমাদের আরো 6টা বোট যাচ্ছে এবং আরো আমরা চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে আমাদের রিইনফোর্সমেন্ট হচ্ছে। সাবসিকুয়েন্টলি সময়ে সময়ে লোকজন আসছে, কেউ মালামাল নিয়ে আসছে, কেউ রিলিফ নিয়ে আসছে, কেউ বোট নিয়ে আসছে। আপনারা আশেপাশে দেখবেন আমাদের প্রচুর ট্রান্সপোর্ট, প্রচুর কর্মযোগ্য লোকজন কাজ করছে। আমরা সাবসিকুয়েন্টলি পাঠাচ্ছি, রিইনফোর্স করছি এবং হচ্ছে যে যখন যেটা প্রয়োজন। পরিস্থিতি কেমন দেখছেন? সে একেবারে যে এলাকাগুলো প্লাবিত, আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে 2তলা বিল্ডিং যেটা সেটাও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। এমন ভয়াবহ বন্যা আসলে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? আচ্ছা, আমরা যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে, আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই লোকগুলোকে পিক করে অনেক দূরে কোথাও না নিয়ে রেদার ধারে কাছে যেখানে শেল্টার স্টেশন আছে বা হাই রাইজ বিল্ডিং আছে ওনাদেরকে তুলে সেখানে পৌঁছে দেওয়া, যাতে এই লোকগুলো সার্ভাইভ করতে পারে। যাদের নিচে একতলা বাড়ি, টিন শেড, তাদের সার্ভাইভালটা ভেরি ডিফিকাল্ট। সো আমরা এইভাবে অপারেট করছি। আমাদের সাথে জেলা প্রশাসন রয়েছে, এডিসি জেনারেল মহোদয় রয়েছেন, এনডিসি মহোদয় রয়েছেন আর ডিসি ফেনী মহোদয়, উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনার
আমাদের প্ল্যান একসাথে আমরা এই কাজগুলো করছি। আমরা একজন নৌবাহিনী কর্মকর্তার সাথে কথা বলছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডুবুরি দল যারা আসলে এই যে বোটগুলো নিয়ে তারা যাচ্ছেন এবং বোটগুলো নিয়ে একেবারে প্রত্যন্ত যে জায়গাগুলোতে দুর্গম, যেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। এবং একটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টি, ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ, সেই জায়গাটিতে কোনোভাবেই ইঞ্জিন চালিত বোট ছাড়া কোনোভাবেই চলাচল করা সম্ভব হচ্ছে না। কারণ সাধারণ বৈঠা দিয়ে যে নৌকাগুলো রয়েছে, পানির এতটাই স্রোত যে সেই জায়গাটিতে যে হাতে যে বৈঠা দিয়ে যে নৌকাগুলো বা বোটগুলো বেয়ে তাদের কাছে যাবে সেই সুযোগও নেই। তাই ইঞ্জিন চালিত বোটগুলো নিয়ে তারা উদ্ধার যে কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রম চলছে। বৃষ্টি, আমরা দেখছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেখানে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে সেনাবাহিনী তৎপরতা, নৌবাহিনী তৎপরতা বেড়েছে, সেই খবরই সহকর্মী আল আমিন শিকদার আমাদেরকে জানাচ্ছিল। বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। আমরা সেখানে যাচ্ছি। সিলেটে 25 লাখ, মৌলভীবাজার 10 লাখ, হবিগঞ্জ 25 লাখ এবং ব্রাহ্মণবাড়িয়াতে 15 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং আমরা জেলা প্রশাসকদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনীতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম মোবিলাইজ হয়েছে। আর আপনাদেরকে যেটা বলেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলাগুলোতে কাজ করছে। এই হচ্ছে আমাদের আপডেট। আর আমরা ছকটা আপনাদেরকে এই মিটিং শেষে আমরা দিয়ে দিতে পারব। এই কয়টি জেলায় মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,82,00,000 টাকা, ক্যাশ টাকায়, 1,82,00,000 টাকা। এটা হচ্ছে তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে 13,650 মেট্রিক টন। এটা শুধুমাত্র 8টা জেলাটা বলছি। অন্যান্য জেলা যেগুলোর এফেক্টেড রিপোর্ট আসবে আমরা তখন তাদেরগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত হচ্ছে যে ভারতে বৃষ্টি হয়েছে, অনেক বেশি বলা হয়েছে, সেই পানিটা চলে এসেছে। আর দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল কিনা, নাম্বার 1। আরেকটা হচ্ছে যে যদিও আপনাদের মন্ত্রণালয় না, পানি আরো আলাদা মন্ত্রণালয়, তারপরেও এই দুর্যোগ নিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে? আমি প্রথম শেষেরটা উত্তর দেই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না, সে ফোরকাস্টিং এর উপরে বেসিস করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, সে কাজটা আমরা করেছি। আর প্রথম যেটা বললেন আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে যে প্রকৃত কারণ কি, যোগাযোগ কিভাবে হচ্ছে। এই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে একটাভুক্ত না। জি, পূর্বাভাস ছিল। তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা বিভাগ আছে নিশ্চয়ই, তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা? আমাদের ওভাবে যোগাযোগ হয় না। আমরা আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট দরকার সেই রিপোর্টিংগুলি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে পাচ্ছি, কিন্তু ভারতের সঙ্গে এই পানির বিষয়ে কি যোগাযোগ হয় সেই যোগাযোগটা আসলে আমরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ছিলাম, সেখানে ব্রিফ করছিলেন অতিরিক্ত সচিব KM আলী রেজা। শুনছিলেন আপনারা। এদিকে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা এবং বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ অগ্রাধিকার করণীয় নিয়েই আলোচনা হয়। এছাড়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সহ বেশ কিছু বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এমন অভিযোগ সঠিক নয় বলে ভারত দাবি করেছে। বৃহস্পতিবার এই ইস্যুতে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় কয়েকদিন ধরেই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, আর টানা বৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, ভারী বৃষ্টির কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি বাঁধের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ভারত বলছে দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকায় উভয় দেশের মানুষের জন্যই দুর্ভোগ বয়ে আনে বন্যা। আর এই সংকট সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, এমন কথা ওই বিবৃতিতে বলা হয়েছে। অবশ্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে ভারত ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণেই বন্যার পানিতে তলিয়েছে বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারের কাজকে ব্যাহত না করে বন্ধুসুলভ আচরণ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ভারত যেমন আচরণ করবে আগামীতে তাদের সাথেও তেমন আচরণই করবে বাংলাদেশ। আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে, ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। আবারও আমন্ত্রণ, দুপুরে বাংলাদেশ দেখছেন আপনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 50টিরও বেশি বোট ফেনী আর নোয়াখালীতে গেছে। সারাদিনে আরও 200 বোট যাবে বলে সমন্বয়করা জানিয়েছেন। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। সকালে টিএসসির সামনে শুকনা খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড়, ওষুধ সহ নানা কিছু জমা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে টিএসসিতে যাচ্ছেন, অনেকে নগদ টাকাও দিচ্ছেন। সমন্বয়করা জানিয়েছেন, পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে। রাজধানী থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের প্রথম টিম এরই মধ্যে ফেনীতে পৌঁছেও গেছে। তীব্র পানির স্রোতে সেখানে কাজ করতেও শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানকেও দুর্যোগ মোকাবেলায় পাশে থাকার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি। বানের জলে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আছেন সেখানে, দেখে আসতে চাই কি অবস্থা এখন। শফিক, বন্যা দুর্গত এলাকার কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। যেমনটি আমরা জেনেছি এর আগে যে হাওড়া নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, এখান থেকে দেখেই মনে হচ্ছে। কি অবস্থা দেখছেন? হ্যাঁ, বৃষ্টি শুধু যে আখাউড়াতে পানি প্রবেশ করেছে তা না, ব্রাহ্মণবাড়িয়ার আরও 2টি উপজেলা সীমান্তবর্তী রয়েছে, সেটি হচ্ছে বিজয়নগর এবং কসবা। সেখানেও কিন্তু বিভিন্ন গ্রামে কিন্তু পানি প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মাহবুব আলমের সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ইতিমধ্যে 40টির অধিকে গ্রামে কিন্তু পানি প্রবেশ করেছে এবং মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে। সেখান থেকে তারা যারা গৃহবন্দী রয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্র নেওয়া, এইসব কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে 15 টন জিআরের চাল কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, আশ্রয় কেন্দ্রে বিশেষ করে যে বন্যা দুর্গত যে মানুষগুলো রয়েছেন তাদেরকে নেওয়ার কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার অনেকেই তাদের ঘর বাড়ি আসলে তাদের গৃহস্থলীর বিভিন্ন জিনিস রেখে আসলে যেতে চাচ্ছেন না। সব মিলে বলা যেতে পারে যে এই হাওড়া নদীর পানির বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি বাংলাদেশে বিশেষ করে আখাউড়ার পাশাপাশি কসবা এবং বিজয়নগরে প্রবেশ করার ফলে কিন্তু বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আজও 12টা পর্যন্ত কমপক্ষে 5টি গ্রাম কিন্তু আরো প্লাবিত হয়েছে বলে কিন্তু আমাদেরকে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াতে আরো 2টি বিশেষ করে তিতাস এবং মেঘনা নদীর পানিও কিন্তু বাড়ছে বলে কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নিরাপদে থাকবেন নিশ্চয়ই। আমরা আরেকবার ফেনীতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। খুব সম্ভবত কোনো একটি গাড়িতে কিংবা কোনো বহরের সাথে আছেন আপনি। কি অবস্থা দেখছেন আমাদেরকে আল আমিন? দেখতে পাচ্ছি, জানাবেন। যেহেতু নৌবাহিনী, সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিমও ইতিমধ্যে পৌঁছে গেছে ফেনীতে। উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে চাই।
বৃষ্টি, উদ্ধার তৎপরতার কথা যদি বলতে চাই, একের পর এক ডুবুরি দল বাংলাদেশ নৌবাহিনীর তারা ছুটছেন যেই গ্রামগুলো রয়েছে ছাগলনাইয়ার পাশাপাশি সোনাগাজী এইসব জায়গাগুলোতে, কিন্তু নৌবাহিনীর একের পর এক যে দেখছি যে তাদের উদ্ধারকারী যে ডুবুরি দল, সেই ডুবুরি দলগুলো ছুটছে। আমরাও একটি উদ্ধারকারী দলের সাথে রয়েছি, সেটি হচ্ছে যে ফেনীর যে ছাগলনাইয়া উপজেলা রয়েছে সেই জায়গাটিতে যাচ্ছে, সেদিকে রওনা করেছে। আমরাও তাদের সাথে থাকবো এবং সেইখানকার যে প্রত্যন্ত যে চিত্র, সেই চিত্র আমরা তুলে আনার যে চেষ্টা, সেই চেষ্টাটি করবো। এবং সেখানকার পরিস্থিতির কথা যদি বলতে চাই, প্রতিটি এলাকাতেই কিন্তু একেবারে পানিবন্দী অবস্থা, এবং শুধুমাত্র পানিবন্দী বললে ভুল হবে, ভয়াবহ পানি উঠেছে এবার। এই ধরনের বন্যা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা বয়োবৃদ্ধ মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছি, কারো বয়স 60 থেকে 70 বছর, তারাও বলছেন তারা এই স্মরণকালের এমন ভয়াবহ বন্যা কখনোই দেখেনি। এবং বাংলাদেশ নৌবাহিনীর অনেক কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি বললেন যে এই এমন পরিস্থিতির মোকাবেলা তাদের কখনোই করতে হয়নি, তাই তারা আসলে তাদের যে সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টাটি নিয়ে তারা মাঠ পর্যায়ে নেমেছেন। তাদের একাধিক ডুবুরি দল তারা পাঠাচ্ছেন। একাধিক ডুবুরি দল সেখানে কাজ করছে আমরা দেখছিলাম, এবং ইন্টারনেট সেবা, মোবাইল ইন্টারনেট সেবা থেকে শুরু করে সেখানে বিঘ্নিত হচ্ছে বারবার। দর্শক, আপনারা ইতিমধ্যেই তা দেখছেন। প্রচণ্ড ঝুঁকি নিয়ে আমাদের সহকর্মীরা সেখানকার খোঁজ খবর রাখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও যাব, তবে তার আগে আমি আমার প্রোডাকশন টিমের কাছে অনুরোধ করছি, এই মুহূর্তে আমরা কোথায় যাব, কোন সহকর্মীরা আছে সেখানে যাবার চেষ্টা করছি। আখাউড়ায় কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম এবং আরেকজন সহকর্মী আছেন আখাউড়ায়, মহিউদ্দিন মিশু, তার কাছে পর্যায়ে যাচ্ছি। মিশু, উপজেলার কোন কোন ইউনিয়ন বেশি ক্ষতির শিকার হয়েছে জানাবেন। কিছুক্ষণ আগে আমরা ব্রাহ্মণবাড়িয়ায়ও গিয়েছিলাম, সেখানকার চিত্র আমাদের সহকর্মী জানিয়েছিল। আখাউড়ায় তো আমরা যেমনটি জেনেছি যে হাওড়া নদীর একাধিক বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়েছে, এবং সেখানে যে ইমিগ্রেশন চেকপোস্ট, পাসপোর্টধারী যাত্রীরা সেখান থেকে যেতেও পারছে না, এমন অবস্থা। আপনি কি চিত্র দেখছেন জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। গতকাল থেকে কিন্তু এই যে আমি যে পথটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই পথটা হলো আখাউড়া আগরতলা সড়ক। এই আখাউড়া আগরতলা সড়ক কিন্তু গতকাল থেকেই বন্ধ আছে, এবং আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক বাণিজ্য সেটাও বন্ধ আছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের যে যাত্রী পারাপার সেটাও বন্ধ আছে, গতকাল থেকে আজও বন্ধ আছে। তো আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম, বলার পরে উনি কিন্তু এই যে সীমান্তবর্তী, আপনি যেটা জানতে চেয়েছিলেন, সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়ন এবং দরকার এবং দক্ষিণ ইউনিয়ন, এই যে ইউনিয়নগুলো রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আখাউড়া, দক্ষিণ, মুগরা এবং মনিয়ন, তিনটি ইউনিয়ন কিন্তু মারাত্মক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এবং সেখানে কিন্তু অনেক বানবাসী মানুষ কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, চরম বিপর্যয়ের মধ্যে থাকা অবস্থায় এরা কিন্তু ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর দল কিন্তু তাদেরকে গিয়ে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে সেখানে পৌঁছেছেন। এবং আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো এই আখাউড়া আগরতলা সেই যে পথ রয়েছে, সেই পথের গাজীর বাজার এলাকায় যে একটি ব্রিজ আছে, সেই ব্রিজে রাস্তা সরে গিয়ে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নির্দেশে সেটা কিন্তু অন্তত মানুষজন চলাচলের জন্য, যাত্রী পারাপার যাতে করা যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং এই পর্যন্ত আখাউড়া উপজেলার নগদ 5 লক্ষ টাকা এবং 15 মেট্রিক টন চাল কিন্তু বিভিন্ন ভুক্তভোগী পরিবারের মাঝে বিতরণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শুনছিলাম মিশু, ধন্যবাদ জানাচ্ছি। নিরাপদে থাকবেন নিশ্চয়ই। বানের জল ঢুকে এবং টানা বর্ষণে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের মাঠ। কিছুক্ষণ আগে বন্যার সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। এটি নোয়াখালী শহরের পৌর এলাকার একটি রাস্তা, অর্থাৎ এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় কখনো গেল প্রায় 20 থেকে 30 বছরের মধ্যে এই ধরনের কোনো পানি তারা দেখেননি। যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই যে পানিটি রয়েছে মূলত এখানকার শহরের নর্দমা যেগুলো রয়েছে বা নালা, ড্রেন এবং খাল যেগুলো রয়েছে সেগুলো দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেসব স্থাপনা নির্মাণ করে এবং যে ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলোতে মাছ চাষ করার কারণে পানিবন্দী থাকে। সবকিছু মিলে তারা বলছেন একটি অপরিকল্পিত নগরায়নের ফলেই তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। থাকার ব্যবস্থা নাই, ঘরের ভিতরে পানি, খানার ব্যবস্থা নাই, এলে চলে যাই। কোথায় যাবো, কোনো সাহায্য নাই, আমরা চলে যেতেছি।
যেদিকে জায়গা ভাই সেদিকে উঠুক। বাঁচাইতে পারে না, খাইতে পারে না, উলাইন একটু কষ্টে আছি ভাই। এখন মেয়ের বিপদ হয়েছে, মেয়ের একটা আগাই দিয়ে রাখি। যদি শহরের অবস্থা এই হয় তাহলে বোঝাই যায় যে এইবারে যে বন্যা, অর্থাৎ ভারত থেকে ধেয়ে আসা যে পানি ফেনীর ফুলগাজী এবং পরশুরামে পুরো এলাকা প্লাবিত করেছে, সেই প্লাবনের পানি মূলত ঢুকেছে এই নোয়াখালী অঞ্চলে এবং এই পানিগুলো জমাট বেঁধে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং গেল প্রায় 10 দিনের মতো, 10 দিনেরও বেশি সময় ধরে এখানকার যে প্রায় 6-7টি উপজেলা, সেই উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানে মানুষজন নিদারুণ কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। আজকে আবার আমার বাবা মারা গেছে, আরো কষ্ট পেয়েছে পড়ছি, আমরা বালু নিতেছি, জায়গা নাই, মাটি দিবের মতো খুব কষ্ট আছে, বালি নিয়ে যেতেছি আর কি। বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না, ঠান্ডা, মোমবাতি টাতি জ্বালায় কোন রকম আমরা ঘাটের উপরে বসেছি, ঘুম টুম যাইতে পারি না, কিছু করতে পারি না, রোডের উপরে যে অবস্থা, এক মাজা হানি। যারা গ্রামে রয়েছেন, বিশেষ করে যেগুলো কবিরহাট, কোম্পানিগঞ্জ, সেনবাগ বা বেগমগঞ্জ অঞ্চলের যে বড় ঘরবাড়িগুলো রয়েছে, সেগুলো অধিকাংশই পানিতে তলিয়ে গেছে এবং একতলা বিশিষ্ট যে ঘরবাড়িগুলো, এবং তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন এবং তারা অনেকে বলছেন যে গেল কয়েকদিন ধরে চুলা জ্বালানোর মতো অবস্থা, অর্থাৎ যেহেতু জানেন যে গ্রামে মাটির চুলা, সেই মাটির চুলাগুলো ভেজে যাওয়ার কারণে সেই চুলা জ্বালানোর মতো কোনো অবস্থায় তারা নেই। এই কারণে অনেকে আত্মীয়র বাড়িতে চলে গেছেন, অনেকে শহরাঞ্চলে যেসব বাসাবাড়ি রয়েছে সেখানে নেওয়ার চেষ্টা করছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। মৌলভীবাজারে যাচ্ছে পর্যায়ে আমাদের সহকর্মী আফরোজ আহমেদ আছেন সেখানে। আফরোজ, মৌলভীবাজারে তো পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ, তাদেরকে উদ্ধারে তৎপরতা কেমন দেখছেন সেটি আগে জানাবেন। আসলে উদ্ধার তৎপরতা যেটি, সেটি কিন্তু আমরা বলবো যে সন্তোষজনক, এবং এখন পর্যন্ত আটকা পড়েছে বা আকুতি করছে এমন মানুষ আসলে আমরা পাইনি। কারণ যারা ছিল আগেই তাদেরকে নিরাপদে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং যে প্রশাসন আছে তারা কিন্তু তাদেরকে সরিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে এখন কেউ যে খুব অনিরাপদ সেটা বলা যাবে না। তবে যেটি দরকার এখন বিশুদ্ধ পানি এবং তাদের যে খাদ্য, শুকনো খাবার, অর্থাৎ তাদের যে চুলা জ্বালানোর যেহেতু অবস্থা নাই, অধিকাংশ ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে, সেই খাবারের এখন দরকার তারা যেটি বলছেন। কিন্তু দেশের যে বর্তমান যে পরিস্থিতি, পরিবর্তিত যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে যে জনপ্রতিনিধি অন্য সময় আমরা যাদেরকে খুবই তৎপর দেখি, তাদেরকে কিন্তু এই বন্যায়, এই দুর্যোগে, এই দুর্দিনে আমরা কিন্তু দেখছি না। তো প্রশাসনের সাথে আমরা যেটুকু কথা বলেছিলাম, তারা বলছে যে তাদের যে ত্রাণ তৎপরতা, বিশুদ্ধ পানি এবং যে শুকনো খাবার, তারা সেগুলো বিতরণ করছে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে যে অবস্থা দেখছি, আমাদেরকে বানভাসী যারা আছেন, যারা ভুক্তভোগী এবং ভোগান্তিতে যে সমস্ত মানুষ আছেন, তারা বলছেন যে আসলে তারা পাচ্ছেন না, তারা খুবই দুর্ভোগের মধ্যে আছেন, তারা খুবই কষ্টের মধ্যে আছেন। বিশেষ করে শুধু অনেকে নির্গুম রাত কাটাচ্ছেন, যেহেতু তাদের থাকার যে ব্যবস্থাটা তলিয়ে গেছে, বাড়ি ঘরে পানি আছে। বিশেষ করে গবাদি পশু নিয়ে তারা খুবই ঝামেলার মধ্যে পড়েছেন। কারণ একদিকে নিজেরা ভোগান্তিতে, অন্যদিকে তাদের সেই গবাদি পশুগুলো রয়েছে ভোগান্তিতে। তো তারা যেটি বলছেন যে দ্রুত তাদেরকে সেই সহায়তাটুকু প্রশাসনের কাছ থেকে যাতে তারা পায়, সেই দাবি তারা করেছেন। আর আপনাকে বলে রাখি যে একটা সুখবর হচ্ছে, উজান থেকে যে দু নদী, মৌলভীবাজারের যে বন্যার যে কারণ, ধলাই নদ এবং মনু নদ, এই দুটো নদের কিন্তু উজান থেকে আমরা যেটুকু খবর পেয়েছি যে বন্যার পানি কিন্তু কমছে। তার মানে বন্যার পানি কমতে শুরু করলেও ত্রাণ তৎপরতা আসলে এখন খুবই দরকার, যেমনটি আমরা শুনছিলাম। আফরোজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও আমন্ত্রণ, দুপুরে বাংলাদেশ দেখছেন আপনারা। আপনাদেরকে আবারও বন্যা পরিস্থিতির খবর জানাবো। নোয়াখালীতে যাচ্ছি, সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। কিছুক্ষণ আগেও রিয়াজ আমাদের সাথে যোগ দিয়েছিলেন একটি বাড়ির সামনে, যে বাড়িটিতে বন্যার পানি ঢুকে মানুষের থাকার মতো অবস্থা নেই। আসলে আলাদা করে কোনো প্রশ্ন নেই। রিয়াজ, কি অবস্থা দেখছেন এই যে বন্যা পরিস্থিতি? তাতে তো বেশ কিছু সহায়তাই দরকার, অর্থাৎ ত্রাণ সহায়তা, উদ্ধার সহায়তা। কি কি সহায়তা চোখে পড়লো? পরিবার তাদের যে দুর্ভোগ, সেটি আমরা একটু দেখাতে চাই। যে মুরব্বী, আপনি একটু বলবেন যে আপনার এখানে যে পানি আমরা দেখতে পাচ্ছি, যে এই যে পানি উঠেছে, এখন কি অবস্থা? আমার তো গরুর নষ্ট হয়ে গেল। ওই যে গরুর গাঁড়ের যে চিন আছে, চিনটাও ইয়ে গেছে, ডুবে গেছে। ওই যে আমার গরুর হাঁসের মর্গের যে ইয়ে আছে, আমার আছে আপনার ফার্ম, ওইটাও ডুবে গেছে। ছোট দুইটা আছে ফার্ম, ওই দুইটা নষ্ট হয়ে গেছে। মাছের গেরও বাসি গেছে।
আর এই যে দুর্ভোগের আসলে মাত্রাটা বাড়ছে, ক্রমেই বাড়ছে। কারণ আসলে বন্যার সময় বলা হয় যে শুধু পানি উঠলেই বা পানির সময়টাতেই যে দুর্ভোগ বিষয়টি তা নয়, পানি চলে যাওয়ার পরে আরো বড় ধরনের দুর্ভোগের তৈরি হয়। কারণ তখন খাদ্য সংকট দেখা দেয়, তারপরে যে জমিগুলো থাকে সেই জমিগুলো নরম হওয়ার কারণে বাড়িঘর ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, গাছপালা উপরে যাওয়ার প্রবণতা থাকে। এই যে দেখছেন এটি মূলত একটি গৃহস্থ বাড়ি, এই বাড়ির আঙ্গিনা, এই সেই আঙ্গিনাতেই মূলত যে পরিমাণ পানি উঠেছে এখানে, এই পানির নামার কোনো লক্ষণ নেই। গত মুরব্বী কয়দিন হবে আনুমানিক এরকম পানির অবস্থায়? 15 দিনের বেশি শুনছেন নিশ্চয়ই, যে যারা বলছেন যে অন্তত 10 থেকে 15 দিন পর্যন্ত এই ধরনের পানি। আর যদি দেখায় আপনি যতটুকু সামনে যাবেন ততটুকু আসলে পানি রয়েছে। এবং বসত ভিটার উপরে, এই যে বসত ভিটার উপর আপনি কোনো ইয়েই হইতেন না। এই যে বসত ভিটার উপর যদি এতটুকু পানি হয় তাহলে আসলে যে ধানের জমিগুলো রয়েছে বা ফসল যেখানে আবাদ করা হয় সেই ফসলের জমিগুলোর অবস্থা কি অনুমান করা যায়। এখানে অনেক বাড়িঘর যেগুলো রয়েছে অনেকেই আশ্রয়কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকেই যেতে পারছেন না, কারণ যেহেতু গবাদি পশুগুলো রয়েছে, হাঁস মুরগি রয়েছে, সেগুলো ফেলে অনেকে যান না। যদিও হাঁস মুরগির যে ঘরগুলো যদি আমরা দেখাই এখানে যে অবস্থা সেটি রয়ে গেছে, আসলে তাদেরও থাকার মতো কোনো অবস্থা নেই, বা তাদের যে আবাসস্থল রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে। আর বারবার একটি কথা বলছি যে খাবার সংকট প্রচন্ড ধরনের দেখা দিয়েছে, কারণ যে মাটির চুলাতে রান্না করা হয় সে রান্নার চুলাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে একেবারেই যাচ্ছে তাই অবস্থা। আমরা নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহযোগিতা বা উদ্ধার তৎপরতা কখনো লক্ষ্য করিনি। আর বেশ কিছু মানুষ, বিশেষ করে সদর, সেনবাগ, বেগমগঞ্জ, এই 3 উপজেলা সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। সেই ভয়াবহ পরিস্থিতি আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন। নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন রিয়াজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বিনা নোটিসে ভারত ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয় বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে। আর এমন অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ শামসুজ্জোহর চত্বরে জড়ো হয়ে মিছিল বের করে তারা। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ভারত ভরা বর্ষায় কোনো ধরনের পূর্বাভাস না দিয়ে বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে এই আকস্মিক বন্যার কবলে পড়েছে। বরিশালেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাতে ঢাকা কুয়াকাটা মহাসড়কে জড়ো হয়ে মিছিল করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বলেন, ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবেই ডম্বুর গজলডোবা বাঁধ খুলে দিয়েছে। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।